মোসাদ পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে সেরা বললেও খুব একটা ভুল হবে না। প্রতিষ্ঠার পর থেকেই প্রায় অসম্ভব সব মিশনকে বাস্তব করাই যেন মোসাদের লক্ষ্যে পরিণত হয়েছে। নাৎজি নেতাদের খুঁজে খুঁজে বের করে তাদের হত্যা করা, কিংবা ইসরায়েলে নিয়ে গিয়ে বিচার করা, অথবা শত্রু রাষ্ট্রের নেতাদের জন্য গোপন মিশন, এসবে বেশ বিখ্যাত মোসাদ। কিন্তু নিজেদের বিমানবাহিনীর সুবিধার জন্য শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান চুরি করে নিয়ে আসা, তাও মিগ-21, শুনতে অবাস্তব মনে হলেও মোসাদের তত্ত্বাবধানে ইসরায়েল ঠিক এই কাজটি করেছিল। জেমস বন্ডের সিনেমার থেকেও চাঞ্চল্যকর ছিল সেই অভিযান। আজকের এই ভিডিওতে আমরা মোসাদের সেই একটা আস্ত মিগ-21 বিমান চুরি করার কাহিনী জানব। সোভিয়েত রাশিয়ার তৈরি মিগ-21 ছিল গত শতাব্দীর 60-এর দশকের সেরা ফাইটার জেট। 1959 সালে উৎপাদন শুরু হয় মিগ-21-এর। রাশিয়ার বাইরে সবচেয়ে বেশি ব্যবহার করত রাশিয়ার মিত্র দেশ বা বন্ধু দেশ, তার মধ্যে ছিল মিশর, সিরিয়া আর ইরাক। ইসরায়েলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক মোটামুটি ভালো ছিল। আর সেনাই যুদ্ধের মধ্যে সে সময়ও ইসরায়েলের সবসময় ভাবতে হতো নিজেদের অস্তিত্ব নিয়ে। কারণ হচ্ছে, প্রতিষ্ঠার পর থেকেই আরব দেশগুলো ছিল ইসরায়েলের শত্রু। দুই পক্ষের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে কয়েকবার। আর এসব যুদ্ধে আরব দেশগুলোর যুদ্ধ বিমানের কাছে বেশ নাজেহাল হতে হতো ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে। কারণ হচ্ছে, শত্রুর হাতে থাকা মিগ-21 বিমানের কোনো কিছুই জানতো না ইসরায়েলের বিমান বাহিনী। তাই অচেনা বিমান থেকে যখন হামলা করা হয়, তখন সেগুলো প্রতিরোধ কিভাবে করতে হবে সেটাও জানা ছিল না ইসরায়েলের। তাই এই মিগ-21 সম্পর্কে জানার জন্য ইসরায়েল এক ধরনের মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু বিস্তারিত জানার জন্য দরকার একটি মিগ-21 ফাইটার জেট। কিন্তু ইসরায়েল চাইলেই রাশিয়ার কাছ থেকে মিগ-21 কিনতে পারবে না, আবার রাশিয়াও মিগ-21 ইসরায়েলের কাছে বিক্রি করবে না। ফলে ইসরায়েলের হাতে একটাই উপায় থাকে, যে একটা মিগ-20 চুরি করে নিয়ে আসো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। মিগ-21 চুরি করে আনার দায়িত্ব দেওয়া হয় মোসাদের উপরে। শত্রুর কাছ থেকে বিমান চুরির এই মহৎ উদ্যোগের কোড নাম ছিল অপারেশন ডায়মন্ড। 60-এর দশকের শুরুতেই মোসাদ এ ব্যাপারে কাজ শুরু করে। ইসরায়েলের ঠিক পাশেই মিশর হওয়াতে তাদের প্রথম লক্ষ্য ছিল মিশর থেকে চুরি করা। একজন মিশরীয় পাইলটকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয় মোসাদ এজেন্ট জিন থমাসকে। থমাস আর তার এজেন্টরা আদিব হান্না নামে এক মিশরীয় পাইলটকে টার্গেট করে তাদের কাজ করানোর জন্য। তারা তাকে $1 মিলিয়ন প্রস্তাব দেয় যাতে একটা মিগ-21 নিয়ে ইসরায়েলে যায়। কিন্তু হান্না তাদের কথায় রাজি হয়নি। উল্টো মিশরীয় কর্তৃপক্ষকে থমাসের এই পরিকল্পনার কথা জানিয়ে দেয়। গুপ্তচর বৃত্তির অভিযোগে থমাস সহ 5 জনকে গ্রেপ্তার করে মিশরীয় কর্তৃপক্ষ। এরপর অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসিতে ঝোলানো হয়। এই ঘটনার 2 বছর পর ইসরায়েল না চাইতেই একটা সফলতা পায়। দুর্নীতিগ্রস্ত এক মিশরীয় পাইলট ক্যাপ্টেন আব্বাস হেলমি তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বিরোধিতার জের ধরে তার ইয়াক-11 বিমান নিয়ে ইসরায়েলে পালিয়ে যায়। কোনো রকম চেষ্টা ছাড়াই ইসরায়েলের এই সফলতা আসলেও মাত্র 2 মাস পরেই হেলমিকে হত্যা করা হয় দক্ষিণ আমেরিকায়। ধারণা করা হয় মিশরীয় গোয়েন্দা বাহিনীই তাকে হত্যা করছে। ইয়াক-11 প্রশিক্ষণ বিমান হওয়াতে আর পাইলট মারা যাওয়াতে ইসরায়েল তাদের কোনো দরকারি তথ্য পায়নি এই বিমান থেকে। মিশরে ব্যর্থ হবার পর মোসাদ চেষ্টা করতে থাকে ইরাকে। কিন্তু ইরাকেও প্রথমে ব্যর্থ হতে হয় মোসাদকে। তবে আগেরবারের মতো ভুল করেনি এবার মোসাদ এজেন্টরা। 2 ইরাকি পাইলটকে রাজি করাতে ব্যর্থ হলে মোসাদ এজেন্টরা 2 পাইলটকে মারাত্মকভাবে আহত করে রাখে, যাতে তারা এ ব্যাপারে কাউকে কিছু জানাতে না পারে। তবে মোসাদের ভাগ্য খোলে 1964 সালে। ইরাকে বাস করা এজরা জেলখা নামের এক ইহুদি ইরানের তেহরানে ইসরায়েলের দূতাবাসে যোগাযোগ করেন এক ইরাকি পাইলটের ব্যাপারে। মোসাদের কাছে এজরা জেলখার সাংকেতিক নাম ছিল ইউসুফ। জেলখা ছোট থেকেই পরিবারহীন। বড় হয়েছিলেন এক খ্রিস্টান পরিবারের কাছে, কিন্তু সময়ের সাথে তিনি সেই পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। তবে সেই পরিবারের এক কর্তা একবার তার সাথে খারাপ ব্যবহার করার পর তিনি ইহুদি পরিচয়ের গুরুত্ব বুঝে ইসরায়েলের সাথে যোগাযোগ করেন। জেলখা বা ইউসুফ ইরাকে সেই পরিবারের সাথেই ছিল তার জীবনের বাকি সময়, কিন্তু কাজ করে গেছেন মোসাদের স্লিপিং এজেন্ট হিসেবে। তো এখন আসি, ইউসুফ যে পাইলটের ব্যাপারে কথা বলার জন্য তেহরানে ইসরায়েলের দূতাবাসে যোগাযোগ করেছিলেন, সেই পাইলটের নাম কি? তার নাম হচ্ছে
মুনির রেদফা। মুনির রেদফা নামের সেই ইরাকি পাইলট, তিনি ছিলেন একজন বিমান বাহিনীর পাইলট, কিন্তু শুধুমাত্র খ্রিস্টান হবার কারণে তিনি কর্মক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হতেন। সহজে প্রমোশন পেতেন না, পোস্টিং সবসময় দুর্গম এলাকায় করা হতো তার। ফলে ইরাক আর ইরাকি বাহিনীর উপরে ক্ষিপ্ত ছিলেন তিনি, সুযোগ খুঁজছিলেন ইরাক ছেড়ে চলে যাবার। রেদফার রাগের আরেকটি কারণ ছিল বিনা কারণে কুর্দিদের উপর হামলা করা। নিজের এসব হতাশা আর রাগের কথা তিনি তার বন্ধু জেলকা বা ইউসুফকে জানালে তিনি এসব কথা ইসরায়েলি কর্তৃপক্ষকে জানান, আর মোসাদ এটিকেই তাদের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা শুরু করে। মোসাদ প্রথমে তাদের একজন নারী এজেন্টকে পাঠায় রেদফার সাথে যোগাযোগ করার জন্য। প্রথমে রেদফার সাথে বন্ধুত্ব গড়ে তোলে সেই নারী এজেন্ট। রেদফার নিজের কাছ থেকেই তার হতাশা আর রাগের কথাগুলো শোনে সে। এরপরেই মোসাদ এজেন্ট তার আসল পরিকল্পনা শুরু করে। বিভিন্নভাবে বুঝিয়ে রেদফাকে রাজি করায় ইউরোপে মোসাদ এজেন্টদের সাথে দেখা করার ব্যাপারে। রেদফা রাজি হলে ইউরোপে মোসাদের একজন অফিসারের সাথে দেখা করেন তিনি। রেদফাকে $1 মিলিয়ন, ইসরায়েলের নাগরিকত্ব এবং চাকরির আশ্বাস দেয়া হয় তার মিশন সফল করতে পারলে। ধর্মীয় কারণে চাকরি নিয়ে হতাশাগ্রস্ত রেদফাকে রাজি করানোর এই সংস্করণটি হচ্ছে ইসরায়েলের ভাষ্য। কিন্তু সাবেক ইরাকি গোয়েন্দা কর্মকর্তা আহমেদ সাদিক এবং মিশরীয় ইতিহাসবিদ নূর বারাদি পুরো ঘটনার ভিন্ন একটি গল্প বলছেন। তাদের গল্প অনুযায়ী 1958 সাল পর্যন্ত ইরাকের সাথে গ্রেট ব্রিটেনের বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু 1958 সালে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি উল্টে যায়। নতুন সামরিক শাসকরা পশ্চিমা দেশ বাদ দিয়ে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার সাথে সম্পর্কের দিকে মনোযোগ দেয়। এরই প্রেক্ষিতে ইরাক MiG-19 এবং MiG-21 কিনতে সক্ষম হয় রাশিয়ার কাছ থেকে। কিন্তু পরিস্থিতি আবার পাল্টে যায় 1963 সালের আরেকটি সামরিক অভ্যুত্থানের পরে। এবারের শাসকরা ছিলেন পশ্চিমা ঘেঁষা, ফলে আমেরিকা আর ব্রিটেনের সাথে আবারও সম্পর্ক জোড়া লাগে তাদের। 1958 থেকে 1963 সালে সামরিক বাহিনীতে থাকা বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি চলে যায় আগের সরকারের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে। এই সুযোগে MiG-21 প্রশিক্ষণে থাকা রেদফা হয়ে যান ইরাকের স্কোয়াড্রন 11-এর ডেপুটি কমান্ডার। স্কোয়াড্রন 11 ছিল ইরাকের MiG-21 একমাত্র স্কোয়াড্রন। রেদফার ধর্মীয় পরিচয় এখানে কোনো ভূমিকাই পালন করেনি, বরং দেশের প্রতি আনুগত্যই ছিল মূল। অন্যদিকে ইসরায়েল কিন্তু তখনও লেগেছিল সেই ইরাক থেকে একটা MiG-21 চুরি করার জন্য এবং তাদের পাইলটদের প্রভাবিত করার জন্য। তারা কখনোই হাল ছাড়েনি। তাদের সামনে সুযোগ আসে যখন 1965 সালে 15 জন ইরাকি পাইলট আমেরিকা যায় প্রশিক্ষণের জন্য। মোসাদ তাদের নারী এজেন্টদের ব্যবহার করে তরুণ পাইলটদের এক এক করে প্রভাবিত করার চেষ্টা করে। প্রথম চেষ্টায় একজন রাজি না হলে তাকে হত্যা করা হয়। তবে পাইলট হত্যার পর ইরাক তার পাইলটদের দেশে ডেকে নিয়ে যায়, কিন্তু ফেরার সময় 3 জন পাইলটের সাথে ফেরে 3 জন মোসাদ এজেন্ট, তাদের বান্ধবী হিসেবে। সেই 3 জন পাইলটের একজন রেদফা। পাইলটদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের নিজেদের কবজায় আনাই ছিল মোসাদের মূল লক্ষ্য। রেদফার সাথে যে এজেন্ট ছিল তার নাম ছাড়া আর কিছুই জানা যায় না। লিসা ব্র্যাট নামে সে মহিলা এজেন্ট খুব সম্ভবত আমেরিকান ছিলেন বলে ধারণা করা হয়। রেদফার আগে অন্য 2 জন পাইলটকেও রাজি করানোর চেষ্টা করে তাদের সাথে আসা এজেন্টরা, কিন্তু তাদের কেউই রাজি না হওয়াতে তাদের হত্যা করা হয় 2 জনকেই। এরপর যখন রেদফাকে প্রস্তাব দেওয়া হয় তখন তিনিও প্রথমে রাজি হননি, কিন্তু তাকেও হত্যার হুমকি দিলে শেষ পর্যন্ত লিসার সাথে ইউরোপে গিয়ে অন্য মোসাদ এজেন্টদের সাথে দেখা করতে রাজি হন রেদফা। লিজা ব্র্যাডের একমাত্র ছবি, এর বাইরে আর কোনো তথ্য প্রমাণ নেই তার সম্পর্কে। যাই হোক, আমরা কাহিনীতে ফিরে আসি। রেদফা স্বেচ্ছায় রাজি হন কিংবা ভয়ের জন্য রাজি হন সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তিনি যে এক পর্যায়ে রাজি হয়েছিলেন সেটি সত্য। তবে রেদফাও নিজের কিছু শর্ত জুড়ে দেন অন্য সব কিছুর সাথে। তার পরিবার ও আত্মীয় স্বজনকে ইরাক থেকে বের করে আনতে হবে। রেদফা পালিয়ে যেতে সফল হতে পারুক বা না পারুক, ইরাকে তার পরিবার থাকলে তাদের যে অচিন্তনীয় অত্যাচারের শিকার হতে হবে সেটা তার জানা ছিল। তাই তিনি সব কিছুর আগে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চান। মোসাদ তার প্রস্তাবে রাজি হলে রেদফা ইসরায়েলে যান পরিকল্পনা চূড়ান্ত করতে। সফলভাবে ইসরায়েলে প্রবেশ করতে পারলে যে বিমানবন্দরে অবতরণ করবেন সেটিও দেখে আসেন রেদফা। ইসরায়েলের তৎকালীন বিমান বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন সম্ভাব্য ফ্লাইট পাথ নিয়ে। ইসরায়েলি কর্তৃপক্ষ রেদফাকে পুরো মিশনের বিপদগুলোও জানিয়ে দেয়।
পুরো মিশনটি যে এক প্রকার সুইসাইড মিশন ছিল সেটি বলার অপেক্ষা রাখে না। সব কিছু ঠিকঠাক হলে মোসাদ তাদের এজেন্টকে পাঠায় ইরাকে রেতফার পরিবারের সদস্যদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাবার জন্য। নিরাপত্তার খাতিরে পরিবারের কাউকেই জানানো হয়নি আসলে কি ঘটতে যাচ্ছে। রেতফা তার স্ত্রী ও কন্যা নিয়ে প্যারিসে যায়। রেতফা তার স্ত্রীকেও কিছু জানায়নি এ ব্যাপারে, তাই তার স্ত্রী প্রথমে ভেবেছিলেন তারা ছুটি কাটাতে গিয়েছেন প্যারিসে। কিন্তু যখন মোসাদ এজেন্ট তাদের সাথে দেখা করে তখন তিনি অবাক হয়ে যান। প্রথমে রেগে গিয়ে ইরাকি কর্তৃপক্ষের কাছে সবকিছু ফাঁস করে দেবার হুমকি দেন, কিন্তু মোসাদ এজেন্টরা তাকে শান্ত করতে সক্ষম হয়। ফলে নতুন পরিচয়ে ইসরায়েলি পাসপোর্ট এবং সন্তানদের নিয়ে ইসরায়েলে যাবার জন্য রাজি হয় রেতফার স্ত্রী। অন্যদিকে ইরাকে মোসাদ এজেন্টরা দায়িত্ব পায় রেতফার পরিবারের অন্যদের ইরাক থেকে বের করার জন্য, কিন্তু সবার আগে অপেক্ষা করতে থাকে রেতফার। সে বিমান নিয়ে পালাতে সক্ষম হলেই পরিবারের সদস্যদের ইসরায়েলে নেওয়া হবে। তার আগে কিছু করলে যে কেউ সন্দেহ করে বসতে পারে, আর ভণ্ডুল হতে পারে পুরো পরিকল্পনা। এদিকে 1966 সালের জুলাইয়ে রেতফাকে স্কোয়াড্রন 11-এর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তারপরেও তিনি চাইলেই যে কোনো দিন তার এয়ারবাস থেকে ইসরায়েলে পালিয়ে যেতে পারেন না। তার সামনে সুযোগ আসে 1966 সালের 16ই আগস্ট। খুবই স্বাভাবিকভাবে তার দিনের কার্যক্রম শুরু করেন অন্যান্য দিনের মতোই। সেদিনের রুটিন ফ্লাইটে যাবার আগে গ্রাউন্ড ক্রুদের তিনি নির্দেশ দেন তার বিমানের জ্বালানি ট্যাঙ্ক ফুল করে দিতে। জ্বালানি ট্যাঙ্ক ফুল করার জন্য এয়ারবাসে থাকা রাশিয়ানদের অনুমতি লাগত, কিন্তু গ্রাউন্ড ক্রুরা স্বাভাবিকভাবেই বিদেশিদের খবরদারি খুব একটা পছন্দ করতো না, তাই বেশিরভাগ সময় তারা রাশিয়ানদের জানাতোই না সেসব ব্যাপারে। তারই সুযোগ নেয় এই রেতফা। গ্রাউন্ড ক্রুরাও বিদেশিদের খবরদারি থেকে নিজেদের দেশের অফিসারদের কথা বিনা প্রশ্নে মানাটাই পছন্দ করতেন। এরপরে সর্বোচ্চ সম্ভব জ্বালানি নিয়ে রেতফা তার রুটিন ফ্লাইট শুরু করেন, কিন্তু বাগদাদ থেকে বের হতেই তিনি তার রুটিন ফ্লাইট পাত থেকে মুখ ঘুরিয়ে রওনা দেন ইসরায়েলের দিকে। প্রথম দিকে ইরাকিরা বুঝতে না পারলেও যখন বুঝতে পারে তখন সাথে সাথে রেতফাকে নির্দেশ দেয় ফিরে আসার জন্য, কিন্তু রেতফা ততক্ষণে তার রেডিও বন্ধ করে দিয়েছে। প্রায় 30,000 ফুট উপর দিয়ে তিনি আঁকাবাঁকাভাবে যেতে থাকেন ইসরায়েলের দিকে। আর ইরাকের বিমান বাহিনী তখন আরও দুটি MiG-21 নিয়ে রেতফাকে ধাওয়া করে রেতফাকে শুটডাউন করার জন্য, কিন্তু ফাইটার জেট চালানোর ব্যাপারে রেতফার দক্ষতা ছিল তাদের চেয়েও বেশি। তাই রেতফাকে শুটডাউন করার আগেই রেতফা ঢুকে যায় জর্ডানের আকাশসীমায়। অন্যদিকে রেতফা পালানোর ব্যাপারে নিশ্চিত হবার পর ইরাকে থাকা মোসাদ এজেন্টরা রেতফার পরিবারের অন্যান্য সদস্যদের ইরানের সীমান্তের কাছে নিয়ে যায়। এরপর কুর্দি সেনাদের সাহায্যে তাদের প্রবেশ করায় ইরানে, সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। এদিকে রেতফাকে ইসরায়েলে যেতে হলে জর্ডানের আকাশ দিয়ে যেতে হবে। জর্ডানের আকাশে যখন রেতফা ঢুকে পড়ে তখন জর্ডানের নিরাপত্তা বাহিনীর রাডারে তার বিমান ধরা পড়ে। তারা মনে করে এটি একটি সিরিয়ার বিমান। তারা সিরিয়ার সাথে যোগাযোগ করলে সিরিয়াও বলে যে এটা তাদেরই একটি ট্রেনিং বিমান। দুই পক্ষের এই ভুল বোঝাবুঝিতে আসলে ফায়দা হয় রেতফার। নিরাপদে চলে যান ইসরায়েলের কাছাকাছি। ইসরায়েলে প্রবেশের সাথে সাথেই ইসরায়েলি বিমান বাহিনীর মিরাজ বিমান এসকর্ট করে নিয়ে যায় রেতফাকে। অনেক উঁচু আর সর্বোচ্চ গতিতে চালানোর ফলে রেতফার মিগের জ্বালানি একবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যার কারণে নিরাপদেই কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ইরাক আর জর্ডানকে ফাঁকি দিয়ে রেতফা অবতরণ করেন ইসরায়েলে। সফল হয় মোসাদের মিগ চুরির অভিযান। রেতফাকে নিয়ে যাওয়া MiG-21টিকে নতুন করে রং করে ইসরায়েল, যার সাংকেতিক নাম্বার হয় 007। সংখ্যাটা যে জেমস বন্ডের অনুকরণে সেটি বুঝতে আশা করি কারোরই কষ্ট হবার কথা নয়। তবে আন্তর্জাতিক মিডিয়াসহ জনসাধারণের জন্য খুব কম তথ্যই প্রকাশ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পুরো মিশনের সাথে জড়িতদের বেশিরভাগ মানুষ সম্পর্কেই কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। ছবি বা অন্যান্য তথ্য খুব একটা প্রকাশ করেনি তারা। রেতফার নিয়ে যাওয়া MiG-21 নিয়ে ইসরায়েলিরা পরবর্তীতে অনেক গবেষণা চালিয়েছে। এর শক্তি আর দুর্বলতাগুলো খুঁজে বের করে তারা। মিগের বিরুদ্ধে নিজেদের বিমানগুলো কীভাবে লড়াই করতে পারে সে ব্যাপারে নতুন করে প্রশিক্ষণ দেয় ইসরায়েলের সেনাবাহিনীকে। রেতফার MiG-21 চালানোর অভিজ্ঞতাও সেক্ষেত্রে তাদের সাহায্য করেছিল। আর রেতফার এই অবিশ্বাস্য অভিযানের ফলেই 1967 সালের জুন মাসে আরব দেশগুলোর বিরুদ্ধে 6 দিনের যুদ্ধে ইসরায়েলি বিমান বাহিনী একের পর এক সাফল্য পায়। কোনো বিমান না হারিয়েই আরবদের 6টি MiG-21 ধ্বংস করে ইসরায়েল। 1968 সালে আমেরিকাকে MiG-21 ধার দেয় ইসরায়েল, যেন আমেরিকাও নিজেদের মতো করে নিজেদের প্রস্তুত করতে পারে। ইসরায়েলের রেতফা বীর হলেও ইরাকে কিন্তু তিনি বিশ্বাসঘাতক।
রেদফার এই বিশ্বাসঘাতকতার দাম দিতে হয় ইরাকের খ্রিস্টানদের। 2003 সালের আগ পর্যন্ত ইরাকের বিমান বাহিনীতে কোনো খ্রিস্টান যোগ দিতে পারত না।